আচ্ছা, তার সঙ্গেও দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে দেখা করবেন কে সোনালী খাতুন, যাকে বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমান্ত পার করানো হয়েছিল গর্ভের সন্তান নিয়েই। সেখানে 6 মাসের লড়াই। বীরভূমের বাড়িতে ফিরেছেন ডিসেম্বরে। সোমবার সোনালী মা হয়েছেন, জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তিনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন। 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই। ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। নাম তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে, সেটা হয়েছে আজকে। তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3ও আছে, 4 জনেরই জরুরত। 4 জনও খুব কষ্ট হয়ে আছে ওরা। স্বামীকে ছাড়াই এক ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। এবার আসছি অন্যান্য খবরে। শিলিগুড়িতে এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ। শুনানি কেন্দ্রেই অসুস্থ 77 বছরের বৃদ্ধ। অসুস্থ অবস্থাতেই বৃদ্ধের শুনানি। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কমিশনের নির্দেশের পরও ছবিটা কেন বদলালো না শিলিগুড়িতে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। একদিকে যেমন এই বৃদ্ধের পরিবার প্রশ্ন তুলছেন, একইভাবে কিন্তু শিলিগুড়ি পৌরসভা মেয়র পরিষদ সদস্য তিনিও কিন্তু একই অভিযোগ তুলেছেন যে এইসব ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে শুনানিটা কেন তাদের বাড়িতে এসে করা হচ্ছে না। আর তার জেরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে গোটা রাজ্য জুড়ে। ছবিটা কিন্তু তারপরও বদলায়নি কমিশনের নির্দেশের পরও। গতকাল যখন হিয়ারিং এ যান এই বৃদ্ধ, সেখানে গিয়ে তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে তৎক্ষণাৎ সেখানে শুয়ে দেওয়া হয়, শুয়ে রাখা হয় এবং তারপরে তার শুনানি হয়। এবং তার শুনানি শেষে এটাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এবং অন্যান্য পরীক্ষা করা হয় এবং তাতে কিন্তু তার হার্টের অসুখও ধরা পড়েছে। এবং যথেষ্ট উদ্বিগ্ন এনে তার পরিবার এবং বেশ বোঝা যাচ্ছে পার্থ। এখানে গিয়ে হঠাৎ সাডেন, আমি তো সুস্থই ছিলাম, গাড়ি যখন এই কাউন্সিলর ম্যাডাম গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, হঠাৎ প্রেশারটা তো ফ্লাকচুয়েট করতোই, ফ্লাকচুয়েট করতো, তো হঠাৎ ফ্লাকচুয়েট করে গেছে ওখানে যাওয়ার পরে। ওনার তো শরীর অনেকদিন থেকেই খারাপ। হিয়ারিং এ যাই, হিয়ারিং এ যাওয়ার পর ওনার শরীরটা হঠাৎ করে প্রেশারটা ডাউন হয়ে যায়। না, ভিড় ছিল না, যথেষ্ট যারা ছিল ওনারা কোঅপারেটিভ ছিল। কেন কি ওনারা দেখার সাথে সাথেই বলেছে যে ওনাকে আগে করিয়ে দিন। যারা অসুস্থ বাড়িতে এসে একটু সার্ভিসটা দিলে ভালো হয় আর কি। বাংলার এসআইআর নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক। নির্বাচন কমিশনে আজ জোড়া বৈঠকে সিইও। আরো একবার জানিয়ে রাখি, বাংলার এসআইআর নিয়ে আজ ফের দিল্লিতে বৈঠক। কেন এই বৈঠক জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ।
দেখো, সময়সীমার মধ্যেই এসআইআর শেষ করতে হবে, শুনানি প্রক্রিয়াও শেষ করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও করতে হবে। সময়সীমার দিকে লক্ষ্য রেখেই আজকে জোড়া বৈঠক হতে চলেছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে। তুমি জানো ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি নিজে দিল্লিতে রয়েছেন। দিল্লিতে থেকেই তিনি প্রথমত দুপুর 1টা থেকে যে বৈঠকটি রাখা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেখানে প্রত্যেকটি জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, কলকাতা থেকেও কমিশনার আধিকারিকরা থাকবেন। মূলত শুনানি প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় এবং কি কি পদ্ধতিগত জটিলতা তৈরি হচ্ছে, বিশেষ করে প্রযুক্তিগত জটিলতা কি কি তৈরি হচ্ছে এবং জেলা শাসকরা কত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবেন তা নিয়ে মূলত আলোচনা করতে দুপুর 1টা থেকে বৈঠক ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এবং তারপর দুপুর 3টে থেকে আরো একটি বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আলোচনা হবে। তুমি জানো ইতিমধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে থাকা সংখ্যা, সেই সংখ্যা 1,38,00,000 থেকে কমে প্রায় 89 লাখের কাছাকাছি হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যেহেতু একাধিক ভোটারদের নাম রয়েছে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 89 লক্ষ ভোটারকে কিভাবে শুনানিতে ডাকা হবে বা সেই সংখ্যা আরো কিভাবে কমানো যায় নাকি, যেহেতু অনেকেরই নামের পদবিতেও ভুল থাকার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়েছে, গোটা বিষয়টি নিয়েও বৈঠক হবে। এবং পাশাপাশি বুথ, যে বিধানসভা ভোটকে সামনে রেখে যে বুথের সংখ্যা বাড়বে, সেই বুথের সংখ্যা বাড়া নিয়েও এই বৈঠকটি হবে। ফলত দুপুর 1টা এবং দুপুর 3টে দুটি জোড়া বৈঠক আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন হতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। দুপুর 1টার বৈঠকে এই রাজ্যের সব জেলা শাসকরা এবং কলকাতা থেকে কমিশনার আধিকারিকরা ভার্চুয়ালি থাকবেন বলে কমিশন সূত্রে খবর। বেশ।